সো ইন্ডিয়ান গভর্নমেন্ট চায়না এবং অন্যান্য দেশের উপর থেকে অ্যান্টি ডাম্পিং ডিউটিস তুলে নিয়েছে। আর এমন একটা সময় তুলেছে যখন ইউএসের সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ইম্পোর্ট ডিউটি লাগিয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে এই ট্যাক্স তুলে নেওয়ার পরে ভারতের কি লাভ হবে বা ক্ষতি হবে সেটাই ভিডিওতে জানবো। আর তার আগে আমরা জানবো অ্যান্টি ডাম্পিং ডিউটিস বলতে কি বোঝায়। তো শুরু করা যাক। তো অ্যান্টি ডাম্পিং ডিউটিস বলতে বোঝায়, আমরা যদি ধরে নিই একটা কোম্পানি আছে তার নাম শাওমি, যে মোবাইল তৈরি করে। সে মোবাইল তৈরি করতে তার প্রোডাকশান কস্ট আসে 10,000 টাকা। আর সে চায়নাতে সেই মোবাইলটা বিক্রি করে 12,000 টাকায়। স্বাভাবিক, যদি তার তৈরি করতে 10,000 টাকা খরচা হয়, সে তো চায়নাতে বিক্রি করবে 12,000 টাকায়, কারণ শাওমি চায়নাতে তৈরি করে, মেড ইন চায়না ফোন। তো যদি সেই 12,000 টাকার প্রোডাক্টটা ভারতে ও 10,000 টাকায় বিক্রি করে, বা ভারতে 10-এর থেকে কম, ভারতে 8,000 টাকায় বিক্রি করে, তার মানে কি বোঝাতে চাইছে, ও চায়নার থেকে ভারতে কম দামে বিক্রি করছে, যেটা ওর প্রোডাকশান 10,000 টাকা হয়েছিল তার চেয়েও কম দামে। এর ফলে ও ভারতের বাজার দখল করতে চায়, ভারতের যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদেরকে বন্ধ করে দিতে চায়, আর সবশেষে মনোপলি ক্রিয়েট করতে চায়। মনোপলি ক্রিয়েট করার পরে ও যা ইচ্ছা দাম ইন্ডিয়াতে ইম্পোজ করবে, মানুষকে সেটাই কিনতে হবে। তো এই যে আনফেয়ার প্র্যাকটিস, এই যে কম্পিটিশানের আনফেয়ার প্র্যাকটিস নেওয়া, দাম ভুলভাল রাখা, এগুলোকে বন্ধ করার জন্য বিভিন্ন দেশ, যেমন ভারত সরকার, বিভিন্ন জিনিসের উপরে ডিউটি আরোপ করে, সেটাকে বলা হয় ডাম্পিং ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি। সো অ্যান্টি ডাম্পিং ডিউটি কখন ইম্পোজ করা হয়? তো যখনই কোনো কমপ্লেন যায় ডিজিটিআরকে, ডিজিটিআর মানে ডাইরেক্টর জেনারেল ট্রেড অফ রেমিডিস, যখন ডাইরেক্টরেট জেনারেল ট্রেড অফ রেমিডিসের কাছে কোনো কমপ্লেন যায়, তখন ডিজিটিআর ইনভেস্টিগেশন স্টার্ট করে। ডিজিটিআর ইনভেস্টিগেশন স্টার্ট করে ও রিপোর্ট দেয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে। ডিটেল রিপোর্ট দেয় যে কোন দেশে কত টাকা দামের প্রোডাকশান হচ্ছে, ওদের ওদের নিজের দেশে কত দাম হচ্ছে, আর ওরা ইন্ডিয়াতে সেই জিনিসটা কত দামে পাঠাচ্ছে। যেমনটা আমি বললাম, যদি প্রোডাকশান কস্ট হয় 10,000, যদি চায়নাতে 12,000 দামে সেল করে আর ইন্ডিয়াতে 8,000-এর দামে সেল করে, তাহলে কি ও ইন্ডিয়াতে কম দামে প্রোডাক্টটা সেল করে ইন্ডিয়ান মার্কেট খারাপ করতে চাইছে, ইন্ডিয়ান কোম্পানিগুলোকে বন্ধ করতে চাইছে, মনোপলি ক্রিয়েট করতে চাইছে। এটাকে বন্ধ করার জন্য ডিজিটিআরের রিপোর্টের বেসিসে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিউটি ক্যালকুলেট করে। ডিউটি ক্যালকুলেট করার একটা সিম্পল ফর্মুলা আছে, যেটা নর্মালি ইউজ হয়, যে ডিফারেন্স বিটুইন ফেয়ার প্রাইস অ্যান্ড ডাম্প প্রাইস। ইন্ডিয়াতে অ্যাকচুয়াল দাম হওয়া কত উচিত ছিল? 12,000 টাকা বা তার চেয়ে বেশি, যেহেতু চায়নাতেও 12,000-এ বিক্রি করে প্রফিট রেখে, তো ইন্ডিয়াতেও বিক্রি করছে 8,000 টাকায়। তো যদি ফেয়ার প্রাইস ধরা হয় 12,000 টাকা আর ইন্ডিয়াতে সেল করছে 8,000 টাকা, তাহলে যে এক্সট্রা 4,000 টাকা যেটা ও কম নিচ্ছে, এই 4,000টা ভারত সরকার ট্যাক্স লাগিয়ে দেয়, অ্যান্টি ডাম্পিং ডিউটি নামে ট্যাক্স লাগিয়ে দেয়। ট্যাক্স লাগিয়ে এটার দাম 12,000 করে দেয়। তো যখন কোনো ট্যাক্স লাগায় তার জন্য কোনো অ্যাক্ট থাকা প্রয়োজন। তো যখনই কোনো ট্যাক্স ইম্পোজ করতে হয় তার জন্য কোনো ল থাকা দরকার। তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যদি কোনো অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগাতে চায়, তাহলে তাকে কাস্টম ট্যারিফ অ্যাক্টের 1975 সালের যে কাস্টম ট্যারিফ অ্যাক্ট আছে তার সেকশন 9A অনুযায়ী ট্যাক্স লাগাতে হবে। তো যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড করে যে কোনো জিনিসের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগাবে, তাহলে তারা ওটাকে নোটিফাই করে ডব্লিউটিওকে। ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যারা ইন্টারন্যাশনালি সমস্ত দেশ যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রেড করতে পারে সেটা দেখে। সেই ডব্লিউটিওর আর্টিকেল 6 অফ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, গ্যাট যেটাকে বলা হয়, এই গ্যাট অনুযায়ী আর্টিকেল 6-এ অ্যান্টি ডাম্পিং ডিউটির প্রভিশন আছে। তো ভারত সরকার ডব্লিউটিওকে নোটিফাই করবে আর্টিকেল 6 অনুযায়ী অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগানোর জন্য। নর্মালি অ্যান্টি ডাম্পিং ডিউটি 5 বছরের জন্য লাগানো হয়, 5 বছর পরে একটা সানসেট ক্লজ রিভিউ হয়। সানসেট ক্লজ মানে যেমন সূর্য ডুবে যাচ্ছে, মানে এর ট্যাক্স পিরিয়ড শেষ হয়ে গিয়েছে। তো এবারে এটাকে রিভিউ করার জন্য সানসেট ক্লজ রিভিউ হয়, যখনই কোনো অ্যান্টি ডাম্পিং ডিউটির পিরিয়ড শেষ হয়ে যায়। তো অ্যান্টি ডাম্পিং ডিউটির শেষে যদি সানসেট ক্লজ রিভিউ হয়, তাহলে সেটাকে এক্সটেন্ড করার জন্য হবে। আর যদি কোনো সানসেট ক্লজ রিভিউ না হয়, তাহলে ওটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। তো ভারত সরকার প্রত্যেক 6 মাসে সেমি অ্যানুয়াল রিপোর্ট দেয় ডব্লিউটিওকে।
যেখানে বলে যে কত টাকা ডিউটি ইম্পোজ করা হলো, কোন কোন প্রোডাক্টের উপরে করা হলো। যদি কোনো প্রোডাক্টের উপরে ডিউটি ইম্পোজ করা হয়েছিল সেটাকে চেঞ্জ করতে হয়, তাহলে সেটা নোটিফাই করে। যদি কোনো ডিউটি রিমুভাল করতে হয় বা এক্সপায়ারির পরে সেটাকে নতুন করে রিনিউ না করতে হয়, সেটা ইন্টিমেট করে। আর যদি কোনো অনগোয়িং প্রোডাক্টের উপরে ইনভেস্টিগেশন চালু থাকে, সেই ইনভেস্টিগেশনের ব্যাপারেও ইন্ডিয়া সেমি অ্যানুয়াল রিপোর্টে ডব্লিউটিওকে নোটিফাই করে। আচ্ছা, যদি সাপোজ ইন্ডিয়া কোনো ইউএসএ প্রোডাক্টের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগালো, অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগানোর পরে ইউএসএর যদি মনে হয় যে ইন্ডিয়া ঠিক করছে না, তাহলে ইউএসএ ক্যান অলসো রেজ অবজেক্টিভ। ইউএসএ এটার উপরে অবজেক্টিভ রেজ করতে পারে ডব্লিউটিওর কাছে, যেখানে ওরা দুজনকেই অপরচুনিটি দেবে শোনার জন্য এবং লাস্টে একটা ডিসিশান নেবে। তো চলে আসি খবরে। যেমনটা খবরে এসছে যে ইন্ডিয়া অ্যান্টি ডাম্পিং ডিউটি তুলে নিয়েছে, সেভারেল অ্যান্টি ডাম্পিং ডিউটিস অনেকগুলো প্রোডাক্টের উপরে তুলে নিয়েছে, চায়না এবং অন্যান্য দেশের উপরে যে এতদিন অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগছিল, ইন্ডিয়া সেটা তুলে নিয়েছে। সো নিউ দিল্লি কোয়াইটলি অ্যালাউড দ্য এক্সপায়ারি অফ অ্যান্টি ডাম্পিং ডিউটিস, মানে সানসেট ক্লজ রিভিউ, যেটা আমরা বললাম যে নর্মালি 5 বছরের একটা পিরিয়ড থাকে অ্যান্টি ডাম্পিং ডিউটিস, এরপরে সানসেট ক্লজ রিভিউ হয়। যদি রিভিউ হয় এক্সটেন্ড করার জন্য হবে, যদি রিভিউ না হয় তাহলে ওটাকে অটোমেটিক্যালি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে ধরে নেওয়া হবে। তো এখানে নিউ দিল্লি কোয়াইটলি অ্যালাউড দ্য এক্সপায়ারি অফ অ্যান্টি ডাম্পিং ডিউটিস মানে কি, সানসেট ক্লজ রিভিউ হয়নি, সেই কারণে এটা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে গেল বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের উপরে, ইনক্লুডিং চায়না, এবং অন্যান্য দেশের উপরেও বিভিন্ন প্রোডাক্টের উপরেও ইনক্লুডিং চায়না। তো এখানে যদি আমরা দেখি কম্পোনেন্টস ফ্রম চায়না সাচ আজ অ্যাক্সেল বিমস অ্যান্ড স্টিয়ারিং, যেটা ক্রিটিক্যাল আমাদের ভেহিকেলস, ট্রাকস এবং বাসের জন্য, সেই সমস্ত জিনিসের উপর থেকে অ্যান্টি ডাম্পিং ডিউটিস তুলে নিয়েছে। এছাড়াও একটা লিস্ট অফ কম্পোনেন্টস আছে যার যার উপরে তুলেছে, সেটা পরে খবরে দেওয়া আছে। তো এই ট্যারিফসটা 2008 সাল থেকে চলছিল, যেটা জুলাই 2023 শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া ডিসাইড করেছে এটাকে এক্সটেন্ড করবে না। তো সেখানে নিউ দিল্লি আর বেজিং এদের মধ্যে যে রিলেশান আছে, যেটা একদম যেটা গালওয়ান প্রদেশে যুদ্ধের পরে অনেকটা তলানিতে ঠেকেছিল, সেটাতে নর্মাল করার জন্য এই সমস্ত ডিসিশানগুলো নিচ্ছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে এটা বলার কিছু নেই। আর যেটাই খবরেও লিখেছে যে যে নিউ দিল্লি আর বেজিং নর্মালাইজ করছে তাদের রিলেশনশিপ, আর সেখানে যখন এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ স্টেপ 50% ইউএস ট্যারিফস অন ইন্ডিয়ান গুডস, যখন ইউএসএ ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ লাগাচ্ছে, তখন ইন্ডিয়া চাইনিজ গুডসের উপর থেকে তুলে নিচ্ছে সমস্ত ডিউটিস। তো সফটলি একটা চায়নাকে সিগন্যাল দিচ্ছে যে ভাই নো প্রবলেম, আমরা আছি। তো ইন্ডিয়া এই ডিসিশান নেওয়ার ফলে ইন্ডিয়ার লাভ কী হলো? তো এখানে ইনপুট কস্ট রিডিউস হবে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারদের জন্য, আর ওরা সিকিওর করবে ক্রিটিক্যাল র মেটেরিয়াল আর কম্পোনেন্টস ফ্রম চায়না আর অন্যান্য দেশের থেকে, যেগুলো এর ম্যানুফ্যাকচারিংটাকে আরও বাড়াবে। তো সিম্পল, যখন ইউএসএ ইন্ডিয়ার উপরে ট্যাক্স লাগিয়েছিল, তো ইউএসএ একটা হিউজ মার্কেট ইন্ডিয়ার জন্য। তো যখন ইউএসএ ইন্ডিয়ান জিনিসের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, তো ইউএসএতে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছিল। এটা খুবই সিম্পল। তো যখন কোনো প্রোডাক্টের দাম বেড়ে যাবে ইউএসএতে, তো ইউএসএতে সেই প্রোডাক্টের ডিমান্ড কমে যাবে, কারণ ইউএসএর মানুষেরা অত দাম দিয়ে সেই ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে না। তো ইউএসএতে ইন্ডিয়ার যে প্রোডাক্টের প্রাইস বেড়ে গিয়েছিল, তেমনি তার ডিম্যান্ডও কমে গিয়েছে। তো সেক্ষেত্রে যে সমস্ত কোম্পানিরা এক্সপোর্ট করতো ইউএসএতে, যে ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো ইউএসএতে এক্সপোর্ট করতো, তো তাদের কি হবে? তাদের প্রোডাকশান কমে যেত, বা তারা যে দামে হচ্ছে মালটাকে প্রডিউস করবে তার উপরে যখন ট্যাক্স বসাবে, দামটা অনেক বেড়ে যাবে। তো সেখানে ইন্ডিয়া প্রোডাকশান কস্টটাকেই কমিয়ে দিয়ে চেষ্টা করছে। তো রিডিউস দ্য ইনপুট কস্ট মানে র মেটেরিয়াল।
যেখানে এখানে বলেছে ডোমেস্টিক ম্যানুফ্যাকচার সিকিউর ক্রিটিক্যাল র মেটেরিয়ালটাকে খুব সহজে আনতেও পারবে আর সেটাকে অনেক কম দামে প্রডিউসও করতে পারবে। আর যখন এটা কম দামে প্রডিউস করবে তখন ইউএসএ মার্কেটে যেমন দাম কিছুটা হলেও কমবে, ইন্ডিয়ান মার্কেটেও দাম কমবে, তো ইন্ডিয়াতে এর ডিম্যান্ড বাড়বে। তো ইন্ডিয়াতে এর যে ডিম্যান্ড সেটা বাড়বে। তো ইন্ডিয়াতে এর ডিম্যান্ড বাড়লে কি হবে, ইন্ডিয়াতে এর সেল বাড়বে, আর ইউএস থেকে যে সেলটা কমবে ইন্ডিয়াতে সেটা অফসেট হয়ে যাবে। এটা একটা বেসিক এক্সপ্লেনেশন যেটা আমরা বুঝতে পারি এই ডিসিশন থেকে কেন ভারত সরকার নিয়েছে। তো ইন্ডিয়া এই যে এটাকে এক্সটেন্ড করবে না সেই ডিটেলটাকে একটা ফাইলিং করেছিল ডব্লিউটিওকে অন 7 অক্টোবর। 7 অক্টোবরে ওরা জানিয়েছিল সেমি অ্যানুয়াল রিপোর্টে যে অন ডব্লিউটিও কমিটি অন অ্যান্টি ডাম্পিং প্র্যাকটিস, ডব্লিউটিও যে কমিটি আছে অ্যান্টি ডাম্পিং প্র্যাকটিস তাকে জানিয়েছিল যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে কি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ফ্রম মাল্টিপল জুরিসডিকশন ইনক্লুডিং চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউকে, তাদের থেকে এই সমস্ত যে প্রোডাক্ট যেগুলোর উপর ভারত অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগাতো সেগুলোকে তুলে নিচ্ছে। তো আমরা দেখে নিই কোন কোন প্রোডাক্টের উপরে তুলে নিচ্ছে। তো যদি আমরা নিচে চলে আসি তাহলে আমরা দেখব এক্সেল বিমসের উপর থেকে তুলে নিয়েছে, যেটা 2025 সালে $301.84 মিলিয়ন ইম্পোর্ট হয়েছিল, যেটার অলমোস্ট 90% এসেছিল চায়না থেকে। আচ্ছা, এছাড়াও নিয়েছে হাই টেনেন্সি পলিস্টার ইয়ার্ন ফ্রম চায়না, গ্রাইন্ডিং মিডিয়া বলস যেটা মাইনিংসের জন্য এবং মিলসের জন্য ব্যবহার হয়, চায়না থেকে সেটাকে আসতো, সেটাকে তুলে নিয়েছে। থাইল্যান্ড থেকে আসতো, তুলে নিয়েছে। এছাড়াও নাইলন ফিলামেন্ট ইয়ার্ন যেটা এবং ইউকে থেকে আসতো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডম এবং ভিয়েতনাম থেকে আসতো। এছাড়াও টেক্সটার টেম্পার গ্লাস ফ্রম মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে যেটা টেক্সচার টেম্পার গ্লাস আসতো তার উপর থেকেই তুলে নিয়েছে। তো এরকম বিভিন্ন প্রোডাক্টের উপর থেকে ভারত সরকার অ্যান্টি ডাম্পিং ডিউটি তুলে নিয়েছে। তো এই তুলে নেওয়ার উপরে বিভিন্ন যারা ইকোনমিক্স বা যারা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত থাকে তারা বিভিন্ন রায় দিয়েছে, যেমন যে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের ফাউন্ডার সে বলছে অ্যান্টি ডাম্পিং ডিউটিস তুলে নেওয়ার পরে গভর্নমেন্ট কী করলো, ইনপুট কস্ট যেটা আছে সেটাকে যেমন লো করলো তেমনি একটা ফ্লেক্সিবিলিটি পলিসি তৈরি করলো, যেটা চায়নাকে সিগন্যাল দিল যে ঠিক আছে ভাই আমি ফ্লেক্সিবল, এমন একটা টাইমে যখন ইউএসএ সাথে ইন্ডিয়ার রিলেশান টেন্সড আছে। তো ইনপুট ডিউটি কমে গেল, চায়নাকে একটা খুব ভালো বার্তা দিল যে সময় ইউএসএ ইন্ডিয়ার সাথে গন্ডগোল করছে। তো এরপরে এখানে বলেছে যে ইন্ডিয়া এখন প্রায়োরিটাইজ করছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেসকে ওভার ব্ল্যাঙ্কেট প্রোটেকশনিজম। যেমনটা আমরা দেখলাম 2008 সাল থেকে এই সমস্ত প্রোডাক্টের উপরে ট্যাক্স ছিল, এখন সেটাকে তুলে নিচ্ছে। তো এতদিন ইন্ডিয়ান কোম্পানিগুলোকে প্রোটেক্ট করে রেখেছিল যে অন্য দেশ যারা অনেক কম দামে দেশে এসে প্রোডাক্ট বেচতে চায় বা র মেটেরিয়াল পাঠাতে চায়, যাতে ইন্ডিয়ান মার্কেটটা পুরো দখল করতে চায়, সেই প্রোটেকশানিজম তুলে নিয়ে এখন কম্পিটিটিভনেস বাড়াচ্ছে। তো ইন্ডিয়ান কোম্পানিকে বলছে তোমরাও কম দামে প্রডিউস করে মার্কেটে ওদের সাথে কম্পিটিশান করো, কিন্তু সব জায়গায় নয়, যেখানে ডিপেন্ডেন্সি ইজ হায়ার, যেখানে আমরা যেমন দেখলাম অ্যাক্সেল বিমস 90% চায়না থেকে এসেছিল, তো অলরেডি উই আর ডিপেন্ডেন্ট অন চায়না। যেখানে ডিপেন্ডেন্সি ইজ হায়ার আর ইনজুরি লো, যেখানে ইনজুরি খুবই কম, সেখানে ভারত সরকার সেই সমস্ত সেক্টরগুলোতে ভারত সরকার অ্যান্টি ডাম্পিং ডিউটি তুলে নিয়েছে। এমন নয় যে চাইনিজ প্রোডাক্টের কোনো প্রোডাক্টের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটিস নেই, এখনও বহু প্রোডাক্ট আছে যার উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটিস লাগানো হচ্ছে। বাট সেই সমস্ত জায়গা যেখানে ওদের উপরে আমরা ডিপেন্ডেন্ট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট খুবই কম হবে, সেই সমস্ত জিনিসের উপরেই ভারত সরকার এখন সিদ্ধান্তটা নিয়েছে। তো এর আগেও কিছুদিন আগে ছিল যে চায়নাও ইন্ডিয়াতে যখন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপরে ট্যাক্স ইম্পোজ করলো, তখন চায়না কি করেছিল, ও আগে কিছু খুব ইম্পর্টেন্ট মিনারেলস যেগুলো আমাদের রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকেল আর ইলেকট্রনিক সেক্টরে কাজে লাগে, যেটা আগে ওরা ব্যান করে রেখেছিল, সেটাকে ওরা ইন্ডিয়াতে পাঠানোর জন্য যে সাসপেনশন ছিল সেটাকে তুলে নিয়েছিল। তো ওরা বার্তাটা আগে পাঠিয়েছিল ইন্ডিয়াকে, আর ইন্ডিয়া এটা তুলে ইনডাইরেক্ট বার্তা পাঠালো। তো যখনই আমরা দেখি গ্লোবাল ডিপ্লোমেসিতে কেউ কাউকে ডাইরেক্টলি কিছু বলে না, ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি বলে দেয়, বাট নর্মালি ডাইরেক্টলি কেউ কিছু বলে না, ইনডাইরেক্টলি এইভাবেই বার্তা পাঠায়।
আমরা আরও দেখেছিলাম যে ইন্ডিয়া চায়নার সাথে রিসেন্টলি ডাইরেক্ট ফ্লাইট যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটাকেও চালু করেছে। তো ডাইরেক্ট ফ্লাইট ও চালু করেছে, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমন একটা টাইম যখন ইউএসএ ঝামেলা করছে, ইউএসএকে একটা বার্তা দেওয়া যে ভাই তুমি একা নও, আমরাও আছি, চায়নাও আছে, রাশিয়াও আছে, তো তোমার দাদাগিরি চলবে না। তো এরপরে ট্রেড ইকোনমিস্টরা যারা বলছে যে ইন্ডিয়া বহুদিন ধরে যারা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটিসকে ফ্রিকোয়েন্টলি ইউজ করে গিয়েছে, তারা এখন ধীরে ধীরে এই সমস্ত জায়গাগুলো যেখানে হচ্ছে ডোমেস্টিক ইম্প্যাক্ট খুবই কম, সেই সব জায়গাতে অ্যান্টি ডাম্পিং ডিউটিস তুলে নিয়ে কম্পিটিটিভনেসের দিকে যাচ্ছে। তো ইন্ডিয়ার এটা একটা যে যে রিক্যালিবারেশন, যে ওদের যে অ্যাপ্রোচ আছে সেটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। তো ইটস নট জাস্ট অ্যাপ্রোচ টু প্রোটেক্টিং সেক্টরস ওয়াইল অ্যালোয়িং দ্য গ্রেটেস্ট এফিসিয়েন্সি ম্যানুফ্যাকচারিং। সেই সমস্ত ইম্পর্টেন্ট সেক্টর সেগুলোকে এখনও প্রোটেক্ট করছে, যেগুলোর উপর ইম্প্যাক্ট কম সেগুলোর উপরে এখন এরা সেই ট্যাক্সগুলোকে তুলে কম্পিটিটিভনেস বাড়াচ্ছে। তো তোমাদের কি মনে হয়, এটা ঠিক অ্যাপ্রোচ না ভুল, কমেন্টে জানিও। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপরেও আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল তুলে নিয়ে এসে তার বিভিন্ন ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোকে জানবো এবং সেই নিউজটাকে অ্যানালিসিস করব। তো এতে আমাদের ফাইন্যান্সের নলেজ যেমন বাড়বে, এর সাথে সাথে আমরা বেটার সমস্ত কিছুতে ডিসিশান নিতে পারবো এবং আমরা নিজেদেরকে আপডেট রাখতে পারবো। তো নিজেদেরকে আপডেট রাখার জন্য, ফাইন্যান্সের ব্যাপারে জানার জন্য আর বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে বুঝে বিভিন্ন নিউজ অ্যানালিসিস করার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এরম ভিডিও তো আসতেই থাকবে। সো বাই বাই, টেক কেয়ার।